নমস্কার বন্ধুরা। তো দেখো, সিটেট যে সেপ্টেম্বরে হতে চলেছে, তো তার জন্য 7ই ফেব্রুয়ারি সিডিপি পিওকিউ অ্যানালিসিস চলছিল। তো এর আগে অলরেডি দুটো ভিডিও দেওয়া হয়ে গেছে, তো এটা লাস্ট পার্ট। তো এই পার্টটা অবশ্যই ভালো করে দেখবে। দেখো, আজকে 18 নম্বর কোশ্চেন থেকে শুরু করছি। প্রথমে কি বলেছে কোশ্চেনটা দেখো। Which of the following strategies is not effective while developing conceptual and understanding in children? এর মধ্যে কোনটা ইফেক্টিভ স্ট্র্যাটেজি নয় যদি আমরা একটা কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যদি স্টুডেন্টের মধ্যে বা চিলড্রেনের মধ্যে তৈরি করতে চাই। দেখো কোনটা বলেছে, প্রেজেন্টিং নন এক্সাম্পলস টু শো হোয়াট দ্য কনসেপ্ট ইজ নট, আস্কিং স্টুডেন্টস টু জেনারেট দেয়ার ওন এক্সাম্পলস, আস্কিং স্টুডেন্টস টু মেমোরাইজ দ্য ডেফিনেশন অ্যাজ ইট ইজ, প্রেজেন্টিং এ ওয়াইড রেঞ্জ অফ এক্সাম্পলস ইন ডাইভার্স কনটেক্সট। আচ্ছা, এক এক করে অপশানগুলো চেক করি। দেখো বলেছে নট খুঁজতে হবে আমাদেরকে, নট, তাহলে প্রেজেন্টিং নন এক্সাম্পল টু শো হোয়াট কনসেপ্ট ইজ নট, তাহলে আমাদের কোনো কনসেপ্ট যদি না হয় সেটার জন্য আমাদেরকে নন এক্সাম্পল একটা দিতে হবে। এক্সাম্পলের সাথে কিন্তু নন এক্সাম্পল দিলে হয়, তারা কিন্তু সহজেই বুঝতে পারবে, তাই না? তাহলে নন এক্সাম্পলটা তো ভালো জিনিস, তো এটা কিন্তু পজিটিভ। তারপর বলেছে আস্কিং স্টুডেন্ট টু জেনারেট দেয়ার ওন এক্সাম্পল, নিজেরা যদি এক্সাম্পল তৈরি করে তাহলে তাদের ডেভেলপ কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আরও ভালো হবে, তাহলে এটাও কিন্তু পজিটিভ। এবার বলেছে দেখো আস্কিং স্টুডেন্টস টু মেমোরাইজ, এই দেখো মেমোরাইজ কথাটা কিন্তু সব থেকে নেগেটিভ, তাই না? তাহলে মেমোরাইজটা যেহেতু নেগেটিভ, তাহলে মেমোরাইজ অপশানটাই কিন্তু আমাদের নেগেটিভ অপশান। আর তারপরটা বলেছে ওয়াইড রেঞ্জ অফ এক্সাম্পল অফ ইন ডাইভার্স কনটেক্সট, তাহলে ওয়াইড রেঞ্জ অফ এক্সাম্পল দিতে হবে ডাইভার্স বিভিন্ন রকম কনটেক্সটের উপর, তাহলে এটাও পজিটিভ। তাহলে আমাদের নেগেটিভ আনসার কোনটা বেরোলো, যে মেমোরাইজ যেটা। দেখো এবার এত কিছু না পড়ে আমরা এলিমিনেশন টেকনিক কি করব, প্রথমেই লক্ষ্য করে দেখব যে কোন অপশানগুলো ট্যাগ ওয়ার্ড, আমরা কিছু ট্যাগ ওয়ার্ড দেখলেই বুঝতে পারবো যে এই ট্যাগ ওয়ার্ডগুলো কিন্তু নেগেটিভ অপশান হিসেবে কাজ করছে। তো দেখো মেমোরাইজটা নেগেটিভ ওয়ার্ড যেহেতু, তাহলে আমরা কিন্তু সহজেই বুঝতে পারছি। তো সেই হিসাবে আমরা কিন্তু এলিমিনেশন টেকনিকের মাধ্যমে বুঝতে পারছি এটা কিন্তু নেগেটিভ, তাহলে এইটা নেগেটিভ জন্য অপশান হিসাবে আমাদের এইটাই কিন্তু কারেক্ট। বোঝা গেল? নেক্সট কোশ্চেনটা দেখি। আচ্ছা কি বলেছে দেখো, অ্যান অ্যাক্টিভ মিডল স্কুল ক্লাসরুম শুড বি ফাউন্ডেড অন দ্য থিওরিটিক্যাল প্রিন্সিপালস অফ। আচ্ছা, একটা এখনকার দিনে যে মিডল স্কুল ক্লাসরুমগুলো আছে সেটা কোন থিওরিটিক্যাল প্রিন্সিপালের উপর চলা উচিত? সাইকোডাইনামিজম, সোশ্যাল কনস্ট্রাকটিভিজম, সাইকো অ্যানালিসিস, বিহেভিয়ারিজম। এবার দেখো এলিমিনেশন টেকনিক ফট করে কী করে ইউজ করব। বিহেভিয়ারিজম তো নেগেটিভ ওয়ার্ড, কারণ বিহেভিয়ারিজমে আমাদের কিন্তু এখনকার দিনে চলবে না। চাইল্ড সেন্ট্রিক এডুকেশন যেটা, সেটা কিন্তু বিহেভিয়ারিজম ফলো করে না। সাইকো অ্যানালিসিস শুধুমাত্র দেখবো না। দেখো সোশ্যাল কনস্ট্রাকটিভিজম মানে কনস্ট্রাকটিভিস্ট তো এখনকার নর্মাল ন্যাচারাল থিওরি, তো সেই হিসাবে কিন্তু। আর সামাজিক যেটা বাচ্চারা শিখবে, নিজেদের নলেজটা নিজেরা তৈরি করতে পারবে, তাহলে এটা কিন্তু পজিটিভ অপশান। আর সাইকো ডাইনামিজম শুধুমাত্র সাইকোলজির বিষয়টা এখানে কিন্তু করব না, তাহলে সব থেকে বেস্ট অপশান কোনটা? সোশ্যাল কনস্ট্রাকটিভিজম, সব থেকে বেস্ট অপশান সোশ্যাল কনস্ট্রাকটিভিজম। এর উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের এখনকার মিডল স্কুলগুলো এই প্রিন্সিপালের উপর চলবে। বোঝা গেল? আচ্ছা দেখো, এবার একটা অ্যাজারশন এবং রিজন দিয়েছে। এর আগের ভিডিওগুলোতে বলেছি অ্যাজারশন এবং রিজন থেকে কিন্তু কোশ্চেন থাকছে, তো আমরা কিভাবে চেক করব, আগে অ্যাজারশনটা দেখব ট্রু না ফলস, তারপরে দেখব যে অ্যাজারশনের জন্য আসলেই রিজনটা কারেক্ট কিনা। প্রথমে বলেছে এমপ্যাথি ডিপেন্ডস অন দ্য অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড দ্যাট আদার্স হ্যাভ ফিলিংস অ্যান্ড টু গজ দেয়ার ফিলিংস। মানে এমপ্যাথি যেটা আমরা বলি, সেই এমপ্যাথিটা কার উপর ডিপেন্ড করছে, যে মানে অন্যদের ফিলিং সম্পর্কে, অন্যদের অনুভূতি সম্পর্কে যদি আমরা বুঝি এবং তাদের পরিস্থিতি। ধরো তোমার একটা বন্ধুর মানে একটা পারিবারিক অশান্তি বা কোনো রকম একটা সমস্যার মধ্যে পড়েছে, সে প্রেশারটা হ্যান্ডেল করতে পারছে না, সে তোমার কাছে শেয়ার করলো। এবার তারপরে কিন্তু তুমি বললে যে এই প্রবলেমটা মানে তুমি নিজে থেকে ফিল করতে পারছো যে তোমার সাথেও এই প্রবলেমটা হলে তুমি কি করতে, তো সেই ফিলিংটা যে তোমার মধ্যে আসলো সেটাই কিন্তু এখানে এমপ্যাথি বলছি। তাহলে এমপ্যাথি কিন্তু এর উপর ডিপেন্ড করে যে তুমি আরেকজনের জায়গায় বসে মানে তার একদম পুরোপুরি ফিলিংটা বুঝতে পারছো, নাকি এটা সিম্প্যাথি কিন্তু নয়। সিম্প্যাথিটা কি, সিম্প্যাথিতে কিন্তু বলি যে শুধুমাত্র সহানুভূতি দেওয়া উপর উপর, হ্যাঁ হ্যাঁ ভাই এটা প্রবলেম হতেই পারে, তো
তো কিছু মনে করিস না, সে সলভ হয়ে যাবে। শুধুমাত্র এইটুকু স্বাধীন মানে সহানুভূতি জানালে কিন্তু সেখানে কিন্তু সিম্প্যাথি হচ্ছে, কিন্তু এমপ্যাথি বলতে সেই তার জায়গায় বুঝে তার প্রবলেমটাকে সম্পূর্ণভাবে আন্ডারস্ট্যান্ড করা কিন্তু এমপ্যাথি। তাহলে এটা কিন্তু ট্রুই বলছে, তাই না? এবার তার রিজনটা দেখো, ইমোশন অ্যান্ড কগনিশন আর নট রিলেটেড টু ইচ আদার। এবার কোন বলেছে ইমোশন যেটা আমাদের ফিলিংস এবং কগনিশন সেটা রিলেট করে না। আচ্ছা, এটা ট্রু না ফলস কী করে বুঝবো? দেখো, ইমোশন যদি ধরো তোমার এমনি মন খারাপ, তাহলে মন খারাপে তোমার এমনি তো ব্রেন ঠিকঠাক কাজ করবে না, তাহলে তোমার পড়াশোনা করতে এমনি ইচ্ছে করবে না। এবার কোনো ভিডিও ঠিকঠাক লেকচার বা এগুলো দেখতেও ইচ্ছে করবে না। তাহলে তুমি কিন্তু ইমোশনালি যদি স্টেবল না হও, সেখানে কিন্তু তোমার কগনিশনে কিন্তু এফেক্ট পড়বে, কারোর সাথে ভালো ব্যবহারও অনেক সময় করতে ইচ্ছে করবে না। তাহলে এই যে ইমোশন আর কগনিশন এখানে বলেছে নট রিলেটেড টু ইচ আদার, রিলেটেড নয় বলেছে, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একে অপরের সাথে কিন্তু রিলেটেড। কারণ ইমোশনাল ইমব্যালেন্স হলে সেটা কিন্তু আমাদের কগনিশনের উপর প্রভাব ফেলেই। আমরা ভালো করে মন খারাপ থাকলে কিন্তু ঠিকঠাকভাবে পড়াশোনা থেকে শুরু করে অন্য কোনো মেন্টাল অ্যাক্টিভিটি ঠিকঠাক করে করতে পারি না। তাহলে এটা কিন্তু কি, এটা তাহলে আগেরটা ট্রু হলো, কিন্তু এইটা কি ফলস হয়ে গেল। তাহলে আমাদের অপশান দেখো, তাহলে বোথ এ অ্যান্ড ট্রু এটা তো হবেই না, এ ইজ ট্রু আর ইজ ফলস। দেখো এই অপশানটাই বেটার, বোথ ফলস এটাও হবে না, বোথ ট্রু এটাও হবে না। তাহলে কারেক্ট অপশান কিন্তু 2 নম্বর। বোঝা গেল? তাহলে প্রথমে আমাদের এই যে দেখো, এটা যখন ফলস বেরিয়ে গেল তখন আমাকে চেক করতেই হলো না যে অ্যাজারশন এবং রিজন একে অপরের জন্য ঠিক কিনা, কারণ ফলস মানে ফলস, এখান থেকে 3 নম্বর জায়গাটা চেক করার দরকারই পড়লো না। এভাবে করে সলভ করলে তাড়াতাড়ি হবে। দেখো এরপরে 21 যেটা বলেছে, এ মিডল স্কুল টিচার ক্যান এনেবল স্টুডেন্টস বিকাম স্ট্র্যাটেজিক সেলফ মোটিভেটেড লার্নার্স। একটা মিডল স্কুল টিচার যেটা কি করতে পারে, স্টুডেন্টদের একটা যে নিজে সেলফ মোটিভেটেড, মানে ধরো আজকে তোমাকে সিটেটের যেটা পাস করতে হবে, তার জন্য কিন্তু তোমাকে অনেক টিচারই হয়তো মোটিভেট করতে পারে যে নিজে মোটিভেটেড থাকো, যে এই সিটেটটা পাস না করলে কিন্তু আজকালকার যুগে কোনো সামান্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটাই ফুলফিল করতে পারছে না। তো এই যে লার্নারদের যেটা সেলফ মোটিভেশন দিবে, তো এটা কীভাবে দিবে বলেছে, প্রোভাইডিং ভ্যারিড ফর্মস অফ রিএনফোর্সমেন্ট অফ ফর এভরি টাস্ক কমপ্লিটেড। মানে কিছু রিএনফোর্সমেন্ট দিবে সব টাস্ক কমপ্লিট হওয়ার পরে, সাব্বাস দেবে যে, মানে আমরা ধরো ডেলি গোল অ্যাচিভ করি, সেক্ষেত্রে সাব্বাসই দেয় যে বাহ তুমি এটা অ্যাচিভ করে ফেলেছো, গুড। তারপর বলেছে ডিকটেটিং ওয়েল প্রিপেয়ার্ড আনসার টু কোশ্চেন ইন দ্য টেক্সট বুক, মানে টেক্সট বুক থেকে যেগুলো কোশ্চেন আছে সেগুলো আনসার করে একদম ঠিকঠাকভাবে প্রিপারেশান করে দেবে টিচার। তারপর বলেছে স্ট্রেসিং আপন অবজেক্টিভ টাইপ টেস্টিং। এই যে যেমন আমাদের অবজেক্টিভ টাইপ এগুলো হয় সিটেট পরীক্ষায়, তাই না? তবে শুধুমাত্র এমসিকিউ টাইপ প্র্যাকটিস করাবে, নাকি এনকারেজিং স্টুডেন্টস টু ডেভেলপ দেয়ার মেটা কগনিটিভ নলেজ। এবার দেখো এই মেটা কগনিটিভটা কিন্তু এমনি একটা ট্যাগ ওয়ার্ড। মেটা কগনিটিভ মানে কি, আমরা থিঙ্কিং বিয়ন্ড থিঙ্কিং, কোনো কিছু যদি চিন্তা করি। আচ্ছা, এই যে অনেকেরই হয় 2-1 নম্বরের জন্য এক্সামটা কোয়ালিফাই হয় না, তো এই প্রবলেমটা হচ্ছে তার জন্য। কিন্তু সে কিন্তু যদি এটা ভাবে যে আমার এই 88 হচ্ছে, হয়তো 90 লাগবে, তো এই 2 নম্বরটা কোথায় কাটছে, কোন প্রবলেমে গিয়ে আমি, বা টাইম ম্যানেজের জন্য আমি ঠিকঠাক করে অ্যাটেম্প্ট করে উঠতে পারছি না অনেক কোশ্চেন জানার পরেও। তো এই যে প্রবলেমটা যে ভাবলো, তো তার চিন্তার উপর যে চিন্তাটা করলো, এটাকেই বলছে মেটাকগনিটিভ নলেজ বা স্কিল। তাহলে এই যে স্টুডেন্টকে যদি টিচার, একজন মিডল স্কুল টিচার বা এমনি টিচারই হোক, তার যদি মেটাকগনিটিভ স্কিলটাকে যদি ডেভেলপ করার চেষ্টা করে, তাহলে কিন্তু সেটা তার সেলফ মোটিভেট থাকতে বেশি চেষ্টা করবে। এবার তুমি অনেক ক্ষেত্রে 88 এইবার হয়তো পাওনি, কিন্তু পরে নিজের প্রবলেমটাকে অ্যানালিসিস করে দেখলে যে এই সমস্যাগুলোর জন্য আমি কিন্তু 100, মানে এখানে কিন্তু 88 কিন্তু পাচ্ছি না, 90, আমার স্কোর 90 হলেই কিন্তু আমি এখানে কিন্তু পাস হয়ে যাব, কিন্তু এই 2 মার্কসের জন্য আমি আটকে থাকছি। তো এই যে থিঙ্কিংটা করবে, এই থিঙ্কিংটা করলে কিন্তু তুমি এখানে 90 পাস হয়ে যাচ্ছ। তাহলে এইখানে এটা কিন্তু বেস্ট কাজ করবে। তাহলে এখানে বেস্ট অপশান কোনটা, এনকারেজিং স্টুডেন্টস টু ডেভেলপ দেয়ার মেটাকগনিটিভ নলেজ অ্যান্ড স্কিল। বোঝা গেল? এক্সাম্পল দিয়ে বলছি, কেননা এক একটা এক্সাম্পল মনে থাকবে, তাহলেই দেখবে অনেক ক্ষেত্রে কোশ্চেনটা এই মেটাকগনিটিভ এগুলো থেকে কিন্তু প্রচুর কোশ্চেন থাকে, কিন্তু কনসেপ্টটা জানা থাকলে সেই সব কোশ্চেনগুলো তোমরা আনসার করতে পারবে। তারপরে কোশ্চেনটা বলেছে, দেখো হুইচ অফ দ্য ফলোয়িং এক্সাম্পলাইজ ইন্ট্রিনসিক মোটিভেশন। আচ্ছা, মোটিভেশন থেকে দুটো থাকে, একটা হলো মোটিভেশন ইন্ট্রিনসিক, একটা হলো এক্সট্রিনসিক। তাহলে ইন্ট্রিনসিক মানে কি, ইন্ট্রিনসিক মানে বোঝা যাচ্ছে যে সেটা হলো
ইনার, তার মানে আমাদের ভেতরের যেটা কোনো অনেকেরই হয়তো পড়াশোনার জন্য নিজের পছন্দ মতো জিনিসগুলো করতে পারে না। অনেকের একটা যে হয়তো চাকরি পাওয়ার চাপ থাকে, সে হয়তো পছন্দ মতো তার গান, তার হয়তো কোথাও ঘুরে বেড়ানো, ট্রাভেল করা বা মুভি দেখা, এসব অনেকেই করতে পারে না। কিন্তু মনে মনে তার কখনো যখন পড়াশোনার বাইরেও ভালো লাগে না, সে কিন্তু নিজের মনটাকে আনন্দ রাখার জন্য কিন্তু সে কিন্তু এনজয় করার জন্য কিন্তু অনেক জায়গায় ঘুরতে যায়, ট্রাভেল করে, বা অনেকে হলো বিভিন্ন রকম মুভি টুভি দেখে বা গান করে এরকম। তাহলে ইন্ট্রিনসিক মানে তো অটোমেটিক্যালি আমরা বুঝতে পারছি যে যেই ধরনের মোটিভেশনটাও তাহলে কী হবে, আমরা ভেতর থেকে মোটিভেট। তুমি ধরো আজকে সিটেট পাস করার জন্য যদি ভেতর থেকে মোটিভেটেড থাকো, তাহলে তুমি ঠিক পাস করবে। কিন্তু যদি তোমাকে বাইরে থেকে যদি বলে যে সিটেট যদি পাস করো তবে এইটা পাবে, ওইটা পাবে, এইভাবে, তাহলে কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু বাইরে থেকে মোটিভেশন দিয়ে কিন্তু তোমাকে এগোতে পারবে না। তাহলে এখানে ইন্ট্রিনসিক মোটিভেশনে কোনটা হয়ে যাবে, মোটিভেশন ড্রিভেন বাই পার্সোনাল ইন্টারেস্ট, আমাদের নিজস্ব ইন্টারেস্টের উপর বা এনজয়মেন্টের উপর ডিপেন্ড করছে। আচ্ছা, পরের অপশানগুলো দেখি কেন হবে না। কম্পিটিশন তো এখানে শুধুমাত্র করতে আসেনি, কারণ কম্পিটিশন করতে আসলে আমার নিজের মনের আনন্দ নেই, অথচ আমি কম্পিটিশন করে যাচ্ছি। তো এটা এক্সটেন্সিভের উপর। মোটিভেশন ড্রিভেন বাই গেনিং অ্যাপ্রিসিয়েশন, বাকিরা ভালো বললো তার জন্য, হয়তো বাকিরা ভালো বললো, কিন্তু দিন শেষে তোমার কিন্তু নিজের মন যদি ভালো না থাকে, তাহলে কিন্তু সেখানে বাকিরা যতই ভালো বলুক, সেটা বাকিদের উপর ডিপেন্ড করছে। বা বাকিরা ভালো বললো, তুমি মন খুশি হয়ে গেলে, বাকিরা বললে যে এটা ভালো নয়, তাহলে সেই হিসাবেই তুমি করবে, তাহলে সেটা তো নিজের পছন্দ মতো হচ্ছে না। মোটিভেশন ড্রিভেন বাই এক্সটার্নাল, শুধুমাত্র এক্সটার্নাল রেওয়ার্ড পাওয়ার জন্য আমরা রেওয়ার্ড পেতে 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 একটা সময় বোরিং হয়ে যাব, তো তখন কিন্তু আর ভালো লাগবে না। তাহলে এখানে বেস্ট অপশন কোনটা, মোটিভেশন ড্রিভেন বাই পার্সোনাল ইন্টারেস্ট অর এনজয়মেন্ট অফ দ্য টাস্ক। বুঝে গেল? এগুলো কিছু কিছু সিম্পল কোশ্চেন থাকে, একটু ভালো করে পড়লেই এগুলো আনসার করা যায়। তারপরে দেখো, হুইচ ডিবেট ইজ হাইলাইটেড ইন দ্য ফলোয়িং কোশ্চেন, এর মধ্যে কোন ডিবেটটা বলেছে, এই যে এখানে দেওয়া আছে যেটা, ডাজ অ্যান ইন্ডিভিজুয়ালস বায়োলজিক্যালি ডিটারমাইন সেক্স ব্রিং উইথ ইট অল দ্য ক্যারেক্টারিস্টিক্স দ্যাট ডিফাইন ওয়ান্স সোশ্যালি কনস্ট্রাক্টেড জেন্ডার। বলেছে যে একজন ইন্ডিভিজুয়াল, একজন লোকের ইন্ডিভিজুয়াল যে তার কি বায়োলজিক্যালি ডিটারমাইন যেটা সেক্স, সেটা কিন্তু তার সব ক্যারেক্টারিস্টিক, সব বৈশিষ্ট্য কিন্তু নিয়ে আসে। আর যেখানে একজনের সোশ্যালি কনস্ট্রাক্টেড, মানে যেটা আমরা জেন্ডার যেটা মনে করি, সেটা কিন্তু সোশ্যালি কনস্ট্রাক্ট বলি, সামাজিকভাবে তৈরি। আর সেক্সটা কিন্তু বায়োলজিক্যালি, তাই না? জেন্ডারটা ফিমেল না মেল হবে সেটা কিন্তু সমাজ বলে দেয়, সেটা কিন্তু সোশ্যালি। আর বায়োলজিক্যালি কিন্তু সেটা হলো সেক্সটা হয় মেল না ফিমেল। হলো, তাহলে এইটা ডিবেটটা কোন কোশ্চেনটা এখানে করছে, কন্টিনিউয়াস ডিসকন্টিনিউ। আচ্ছা, কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস তো ডেভেলপমেন্টের ক্ষেত্রে, এখানে তো কন্টিনিউ হচ্ছে ডেভেলপমেন্ট, বা ডিসকন্টিনিউয়াস চলছে, যেটা স্টেজেস যে ছিল, যেটা ডেভেলপমেন্টের যেগুলো স্টেজেস ছিল, সেই ডেভেলপমেন্টের স্টেজে কিন্তু এখানে বলা ছিল কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস। যে প্রথমে হলো ইনফ্যান্সি, তারপরে তোমার ধীরে ধীরে স্টেজগুলো হবে, সেগুলো কিন্তু ইনফ্যান্সি থেকে তারপরে চাইল্ডহুড, তারপরে অ্যাডোলেসেন্স, অ্যাডাল্টহুড, এইভাবে করে করে যেটা চলবে কন্টিনিউয়াস। আর ডিসকন্টিনিউয়াস বলেছিল যে পেঁয়াজের ক্ষেত্রে যে স্টেপ বাই স্টেপ মানে কিছুটা থেমে যায়, কন্টিনিউ হয় না। তো এটা তো এখানে এর কথাই বলেনি, তাহলে তো এটা হবেই না। স্টেবল আনস্টেবল ভিউ অফ ডে, স্টেবলের কথাও বলেনি যে স্টেবল থাকবে। এনটিটি ভার্সেস ইনক্রিমেন্টাল, এবার এনটিটি আর ইনক্রিমেন্টাল, এনটিটি মানে কি স্থিরতা, আর ইনক্রিমেন্টাল মানে বৃদ্ধি। এখানে তো জেন্ডারের সাথে কোনটা আপগ্রেড হচ্ছে, আপগ্রেডের কথা তো বলেইনি। তাহলে নেচার নার্চার, দেখো নেচার আর নার্চার কি, নেচার মানে আমরা জানি এখানে কিন্তু জেনেটিক যেটা সেটা নেচার, আর সোশ্যালি কনস্ট্রাক্ট জেন্ডার সেটা তো নার্চারের মধ্যেই পড়ছে, সেটা কিন্তু এনভায়রনমেন্টের মধ্যেই পড়ছে। নেচার আর নার্চারই কিন্তু এখানে বেস্ট অপশান হবে, কারণ একটা হেরিডিটি বোঝাচ্ছে, বা যেটা সেক্স যেটা বায়োলজিক্যালি আসে, আর একটা হলো সোশ্যালি, সেটা কিন্তু এনভায়রনমেন্ট। তাহলে নেচার বলতে আমরা হেরিডিটি বোঝাচ্ছি, আর নার্চার বলতে এনভায়রনমেন্ট বোঝাচ্ছি। বোঝা গেল? তাহলে এখানে বেস্ট অপশান হবে নেচার অ্যান্ড নার্চার ইনফ্লুয়েন্স অন দ্য ডেভেলপমেন্ট। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখি। A major developmental task during dash is the search for identity, personal, sexual and occupational. আচ্ছা, একটা মেজর ডেভেলপমেন্টাল টাস্ক কোন স্টেজে হচ্ছে, যেখানে আমরা আইডেন্টিটি দেখছি, পার্সোনাল দেখছি, সেক্সুয়াল এবং অকুপেশনাল। আচ্ছা, আইডেন্টিটি যখন আমরা দেখব, তখন আর্লি চাইল্ডহুডে তো আইডেন্টিটি তখন কিন্তু বুঝতেই পারবো না, তাই না? অ্যাডোলেসেন্স এমন একটা স্টেজ, আমরা নর্মালি জানি এটাকে কিন্তু
ঝড়ঝঞ্ঝা স্তর বলে বাংলাতে, তাই না? তাহলে এই স্টেজে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু নিজেদের আইডেন্টিটি নিয়ে কিন্তু প্রশ্ন করি, যে এই যেমন এরিক এরিকসন ছিল, যে এরিক কার পুত্র সেটা জানার জন্য এরিক এরিকের নাম রেখেছিল এরিক এরিকসন। তাহলে নিজের আইডেন্টিটি, আমি কে, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের পার্সোনাল বা সেক্সুয়াল বা অকুপেশনাল ক্ষেত্রে ঠিকঠাক করে এই প্রশ্নগুলো কিন্তু মিডল চাইল্ডহুড বা মিডল অ্যাডাল্টহুড এগুলো কোনোটাতেই আসে না। আমাদের কিন্তু এটা অ্যাডোলেসেন্সই এমন একটা স্টেজ যেটাতে টিনেজাররা নিজেদের আইডেন্টিটি সম্পর্কে কিন্তু প্রশ্ন করে। বোঝা গেল? এটা কিন্তু ডাইরেক্ট কোশ্চেন, এমন টাফ নয়, শুধু একটু জানলেই হলো। তারপরে দেখো একটা অ্যাজারশন রিজন দিয়েছে, কি বলেছে, চিলড্রেন লার্ন ভ্যালুস অ্যান্ড নর্মস অফ দ্য সোসাইটি ইন ওভার্ট অ্যাজ ওয়েল অ্যাজ কভার্ট ওয়েজ। মানে শিশুরা যে ভ্যালু সম্পর্কে, মূল্য এবং তাদের নর্ম সেটা শেখে সোসাইটিতে, মানে ওভার্ট এবং কভার্ট ওয়ে দুটো প্রসেসে। আচ্ছা, হ্যাঁ, তার নর্ম সম্পর্কে শেখে, এটা তো ঠিকই বলেছে। তাই বলেছে সোশ্যালাইজেশন ইজ দ্য সিম্পল প্রসেস অফ পাসিং অন কাস্টমস অ্যান্ড রিচুয়ালস অফ দ্য সোসাইটি। তাহলে এখানে সোশ্যালাইজেশনটা যেটা, সেটা সিম্পল প্রসেস। আচ্ছা, প্রথমটা বললাম যে চিলড্রেনরা শেখে, এবার সোশ্যালাইজেশন কি সিম্পল প্রসেস হয়? সোশ্যালাইজেশন কিন্তু সিম্পল প্রসেস নয়। আমরা সমাজে কিন্তু মিশি শুধুমাত্র একটা সিম্পল প্রসেস, যে শুধুমাত্র কাস্টম আর কিছু রিচুয়াল আছে, সেটা কিন্তু নয়। সমাজে মিশতে গেলে অনেক রকম একটা প্রসেস, আর এটা কিন্তু একটা কমপ্লেক্স প্রসেস, নট এ সিম্পল প্রসেস। বোঝা গেল? তাহলে এটা কিন্তু কি হয়ে যাচ্ছে, ফলস। তাহলে যদি অ্যাজারশনটা যদিও ট্রু হয়, কিন্তু এটা রিজনটা কিন্তু তার ফলস, তাহলে অ্যাকচুয়াল আনসার কোনটা হয়ে যাবে? বোথ এ অ্যান্ড আর ট্রু, এটা তো হবে না। এ ইজ ট্রু, আর ইজ ফলস। তাহলে 2 নম্বর অপশানটাই কিন্তু অ্যাকচুয়ালি কারেক্ট। তাহলে আমাকে এখানেও চেক করতে হলো না যে অ্যাজারশন এবং রিজন একে অপরের জন্য ঠিক কিনা, কারণ ফলস অপশান বেরিয়ে গেল। তার মানে আমি এবার কিছু কিছু অ্যাজারশন রিজনের ক্ষেত্রে টু স্টেপ করলে কিন্তু আনসারটা বেরিয়ে যায়। তা আমাদের ওখানে কিন্তু সময়টা কম লাগে, আমাকে টাইম ম্যানেজ করতে হবে এমনভাবে। দেখো, যেমন অ্যাজারশন রিজনে একটু টাইম লাগবে, আবার কোনো কোনো কোশ্চেন, যেমন আগের কোশ্চেনটাতে দেখো, এই যে সামান্য একটু নলেজ জানলেই কিন্তু এখানে আনসার করতে পারবো। তো এই কোশ্চেনগুলোতে আমাকে টাইম ম্যানেজ করে তারপরে আমাকে ম্যানেজ করতে হবে। এই কোশ্চেনে বেশি টাইম দিতে হচ্ছে, আর হলো নর্মাল কোশ্চেন কিন্তু কম। এইভাবে করে টাইম ম্যানেজ করে আমাকে চলতে হবে, নাহলে কিন্তু পেপার শেষ হবে না, এবং অ্যাটেম্প্ট যদি বেশি না করতে পারি 90 মার্কসটা তোলা চাপ হয়ে যায়। আচ্ছা, তারপর বলেছে অ্যাজ পার জিন পিয়াজেস থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাবিলিটিস ডিস্টিংগুইশেস ফর্মাল অপারেশন থিঙ্কিং ফ্রম কংক্রিট অপারেশন। আচ্ছা, ফর্মাল অপারেশন যেটা আর কংক্রিট অপারেশন, এর মধ্যে কোন পার্থক্য কোনটা? আচ্ছা, ফর্মালে আমরা জানি, দেখো ফর্মালটা কিন্তু লাস্টে সেন্সারি মোটর যেটা, তারপরে কিন্তু সেন্সারি মোটর ফার্স্ট স্টেজটা থাকে, তারপর প্রি অপারেশনাল থাকে, তারপরে কংক্রিট, তারপরে ফর্মাল। সেন্সারি মোটর, প্রি অপারেশনাল, তারপর কংক্রিট, তারপরে ফর্মাল। তাহলে এই 4টে স্টেজের মধ্যে ফর্মাল কিন্তু সব থেকে লাস্ট স্টেজ। এবার দেখো, কনজারভেশন মানে কিন্তু এটা কিন্তু কংক্রিটে আসছে শুধুমাত্র, সিম্বলিক প্লে, সিম্বল দিয়ে শুধুমাত্র দেখে, এটা কংক্রিট ও ফর্মাল কোনোটাতেই বলবেন। অবজেক্ট পারমানেন্স তো শুরুতেই চলে আসে, সেন্সারি মোটরেই চলে আসে, তাই না? এবার দেখো, এদের মধ্যে পার্থক্য করবো সব থেকে বেশি আমরা কি, অ্যাবস্ট্রাক্ট লজিক। কারণ অ্যাবস্ট্রাক্ট লজিক শুধুমাত্র কোথায় আসে, ফর্মালে। অ্যাবস্ট্রাক্ট লজিক শুধুমাত্র ফর্মালে আসে। তাহলে ফর্মাল যখন আসবে, কংক্রিটের নিশ্চয়ই আসবে না। তাহলে ডিস্টিংগুইশ, পার্থক্য করতে পারবো যে যেই চিলড্রেনের যদি অ্যাবস্ট্রাক্ট সম্পর্কে মানে অ্যাবস্ট্রাক্ট নলেজ আসে, সে যদি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এভাবে বা হোল স্কোয়ার এইভাবে করে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং করতে পারে, তাহলে সে কিন্তু ফর্মাল অপারেশন থিঙ্কিং অলরেডি করছে। তো তার কাছে এই কংক্রিটে যেমন 5+3 চোখের সামনে দেখা যাচ্ছে যেন এটা বলতে পারছে, সেটা কিন্তু নয়। তাহলে সব থেকে ভালো যেটা বলবো এখানে অ্যাবস্ট্রাক্ট লজিক, যেটার দ্বারা কিন্তু আমরা পার্থক্য করতে পারবো ফর্মাল অপারেশন আর হলো কংক্রিট অপারেশনাল থিঙ্কিংয়ের। বোঝা গেল? তারপরে দেখো নেক্সট কোশ্চেন, A significant critic of Jean Piaget is that he failed to adequately consider the influence of dash. একটা ক্রিটিক ছিল জিন পিয়াজের, তিনি কোন বিষয়টাকে করেনি। দেখো, এখানে আমরা নর্মালি কিন্তু আনসার জানি, জিন পিয়াজে কিন্তু কালচার বিষয়ে কিন্তু করেনি। এক্সপিরিয়েন্সের কথা বলেছেন, ম্যাচুরেশনের কথা বলেছেন, অ্যাক্টিভিটির কথা বলেছেন, অ্যাক্টিভ থাকবে চিলড্রেন। তাহলে বেস্ট অপশন কি হয়ে যাবে এখানে, কালচার। এটা কিন্তু আনসার কিন্তু দেখতেই আমরা করলাম, যে জানি কালচার সম্পর্কে কী বলেছে, লে ভাইগটস্কি,
তাহলে লে ভাইগটস্কি যদি বলে তাহলে নিশ্চয়ই ক্রিটিকই থাকবে, হলো ওটা পিয়াজের, কারণ ম্যাচুরেশনের কথাও বলেছে, এক্সপিরিয়েন্সের কথাও বলেছে, হলো। তাহলে এইভাবে টাইমটা ইউজ করতে পারবো আমরা। তারপর বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কারেক্টলি ম্যাচড পেয়ার, এর মধ্যে কোনটা ম্যাচ করছে? গুড বয় গুড গার্ল ওরিয়েন্টেশন, গ্রেটেস্ট গুড ফর গ্রেটার নাম্বার, মানে গুড বয় যারা ভালো, এটা কিন্তু কোলবার্গ যেটা ছিল তার, গুড বয় যারা গুড গার্ল তাদের সবসময় ভালো থাকার চেষ্টা করবে। আচ্ছা ভালো। ল অ্যান্ড অর্ডার ওরিয়েন্টেশন বলেছে আপহোল্ডিং প্রিন্সিপালস অফ সোশ্যাল জাস্টিস ফর হিউম্যানিটি, তা সোশ্যাল কন্ট্রাক্ট করবে যারা, কনসিডার পারসেপশন অফ আদার্স, আর পানিশমেন্ট অ্যান্ড ওবিডিয়েন্স, অ্যাভয়েডেন্স অফ ব্যাড কনসিকুয়েন্সেস। আচ্ছা এবার দেখি বেস্ট অপশন কোনটা। আচ্ছা গুড বয় গুড গার্ল ভালো থাকার চেষ্টা করবে, ঠিক আছে, গ্রেটেস্ট গুড, কিন্তু বাকি অপশানগুলো চেক করে নিই। ল অ্যান্ড অর্ডার বলেছে, ল অ্যান্ড অর্ডারে শুধুমাত্র ল অ্যান্ড অর্ডার মানবে, বলছে আপ হোল্ডিং প্রিন্সিপাল অফ সোশ্যাল জাস্টিস, সোশ্যাল জাস্টিস করবে না, কারণ সে তো শুধুমাত্র দেখবে যে যদি গাড়ি সিগন্যাল ভাঙে, এখানে যদি সিগন্যাল ভাঙে তাহলে কিন্তু সে হলো তাকে কিন্তু পুলিশ ধরে নিয়ে যাবে। এবার সে যদি একটা পেশেন্ট অ্যাম্বুলেন্সে ভর্তি থাকে সেই অবস্থায় যদি গাড়ি ভাঙে সে কিন্তু সেটা দেখবে না, তাই না? তাহলে কিন্তু ল অ্যান্ড অর্ডার তো সোশ্যাল জাস্টিসে দেখছে না, তাহলে তো এটা হবেই না। তাহলে হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন, তাই সোশ্যাল কন্ট্রাক্ট মানে সামাজিকটা দেখবে, মানে সোশ্যালের যেটা সমাজের জন্য যেটা ঠিক, পারসেপশন অফ আদারের পারসেপশন কিন্তু সেটা দেখবে না, যে কে কী ভাবলো। সোশ্যাল জাস্টিস যে যদি রুল থাকে সমাজে যে এটা করা হবে না, তার মানে এটা করা হবে না, এবার কে কী ভাবলো সেটা কিন্তু দেখবে না, তাহলে ওটা ম্যাচ হচ্ছে না। তারপর বলেছে পানিশমেন্ট অ্যান্ড ওবিডিয়েন্স, পানিশমেন্ট কেন ভয়ে করবে, যদি কোনো কিছু করার জন্য তার যদি একটা হয়তো মা হয়তো বকছে বা তাকে পানিশমেন্ট দেবে এই কাজটা না করলে, তাহলে সেই ভয়ে কিন্তু করবে। তাহলে অ্যাভয়েডেন্স অফ ব্যাড কনসিকুয়েন্স, হ্যাঁ কিছু মানে ব্যাড যে কোনো জিনিসটা করার ভয়, সেইটার ভয় থেকে কিন্তু সে কিন্তু এই কাজটা করবে, তো ঠিকই আছে, পানিশমেন্ট পাবে সেই জন্য খারাপ কিছু করবে না, এটা তো ঠিকই আনসার। এবার প্রথমটা কেন হচ্ছে না দেখিনি, গুড বয় গুড গার্ল, ঠিক আছে, গুড বয় গুড গার্ল কি সবসময় গুড হবে, দেখো গ্রেটেস্ট গুড তো হবে কিন্তু সব ক্ষেত্রে কিন্তু গুড বয় গুড না, তো এই ক্ষেত্রে কিন্তু বেস্ট অপশান যেটা আমাদের সেটাই চুজ করতে হবে। তো পানিশমেন্ট ওবিডিয়েন্স সেটা কিন্তু শুধুমাত্র তাহলে পানিশমেন্টের ভয়ে কিন্তু সে ওই খারাপ জিনিসগুলো করবে না। তো এই দুটো অপশান কিন্তু কনফিউজিং থাকতে পারে, কিন্তু বেস্ট অপশান কিন্তু এই 4 নম্বরটাই, বোঝা গেল। আচ্ছা নেক্সট কোশ্চেনে আসি, কি বলেছে, জিন পিয়াজে এন্ড লেভ ভাইগাস্কি আর সিমিলার ইন দেয়ার বিলিভ, এই দেখো এদের একবার হলো থাকে ক্রিটিক থাকে, আবার সিমিলার থাকে, তাহলে অনেক কোশ্চেন এই জিন পিয়াজে আর লেভ ভাইগাস্কি থেকে আসে। তাহলে সিমিলার কিসে থাকে, ল্যাঙ্গুয়েজ তো শুধুমাত্র জিন পিয়াজে বলেনি, লেভ ভাইগাস্কি বলেছে। কালচার তো লেভ ভাইগাস্কি বলেছে। ডেভেলপমেন্ট অফ চিলড্রেন স্টেজের কথা তো পিয়াজে বলেছে, তাই না? তাহলে এখানে তো সিমিলার তো হলো না, ডিফারেন্স হলো ওগুলো। তাহলে বাকি থাকলো দেখো এটা চিলড্রেন আর ইনভলভ ইন প্রসেস অফ মিনিং মেকিং, দেখো মিনিং মেকারের কথা কিন্তু অ্যাক্টিভনেসের কথা কিন্তু দুজনেই বলেছে, কারণ দুজনেই কিন্তু কনস্ট্রাকটিভিস্ট, তাই না? তাহলে বেস্ট অপশান কোনটা হয়ে যাবে, 4 নম্বরটা, কারণ দুজনেই কনস্ট্রাকটিভিস্ট, তাই জন্য বাচ্চা এখানে মিনিং মেকার হিসেবে কাজ করবে। আচ্ছা তারপরে লাস্ট কোশ্চেনটা দেখো, লেভ ভাইগাস্কি প্রপোজ দ্যাট, কি প্রস্তাব দিয়েছিল, চিলড্রেন থিঙ্কিং ইজ কোয়ান্টিটেটিভলি different from adults, children thinking is qualitatively different from adults, children have a lot of potential which includes tasks they can do with the others, children are born unruly and society needs to teach them। আচ্ছা লে ভাইগাসকে কি বলেছিল, চিলড্রেন থিঙ্কিং কোয়ান্টিটিভলি মানে শুধুমাত্র কোয়ান্টিটিতে আলাদা, কোয়ান্টিটির সাথে বলতে পারবো না, কারণ কোয়ান্টিটি কিন্তু চিলড্রেনের থিঙ্কিং আর এখানে তো পরিমাপ করছি না, থিঙ্কিংয়ে কি পরিমাপ করা যায়, তাই না? বলছে কোয়ালিটিটি, হ্যাঁ কোয়ালিটিভলি কিন্তু হতে পারে, কারণ বাচ্চাদের ভাবনা কিন্তু একরকম থাকবে, বড়দের ভাবনা কিন্তু একরকম থাকবে। আচ্ছা বাকি অপশানগুলো দেখে নিই, বলছে চিলড্রেন খুব পোটেনশিয়াল আছে যদি তারা করতে পারে অন্যদের সাথে, হ্যাঁ পোটেনশিয়াল আছে, কিন্তু মেনলি কিন্তু আমাদের থিঙ্কিংটা কোয়ালিটেটিভলি এটাই কিন্তু বেশি হবে। তো বলছে চিলড্রেন আর বর্ন আনরুলি, সোসাইটি নেক্সট টু টিচ দেম, না চিলড্রেন কেন আনরুলি বর্ন হবে, আর সোসাইটি শুধুমাত্র সোসাইটি তাদেরকে শেখাবে কেমন করে বিহেভিয়ার করতে পারে, এটা কিন্তু ঠিক না, চিলড্রেনরাও কিছুটা কিন্তু সোসাইটির থেকে মানে জেনে থাকতেই পারে। তো বেস্ট অপশান কোনটা হয়ে যাবে, চিলড্রেন থিঙ্কিং ইজ কোয়ালিটেটিভলি ডিফারেন্ট ফ্রম অ্যাডাল্টস, বুঝে গেল। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত থাকলো,
নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।